গ্রামের নিস্তব্ধতা ইশিকার বুকের ভিতর অদ্ভুত এক আতঙ্ক ছড়িয়ে দিল। এমন নীরবতা সে আগে কখনো দেখেনি। এই কালাপাহাড় গ্রাম, যেখানে সবসময় কারো না কারো হাঁটার শব্দ, পশুর ডাক কিংবা দূরের আগুনের ধোঁয়া দেখা যেত, আজ যেন মৃত। বাতাস পর্যন্ত থেমে গেছে। সে ধীরে ধীরে সামনে এগোতে লাগলো। বুকের সঙ্গে শক্ত করে বেঁধে রাখা ছোট্ট আরহাম হালকা নড়ছিল, মাঝে মাঝে ক্ষীণ কান্না করছিল। কিন্তু ইশিকা তার মুখ চেপে ধরে রেখেছিল, যাতে কোনো শব্দ বাইরে না যায়। তার মনে হচ্ছিল এই নীরবতা আসলে ঝড়ের আগের মুহূর্ত। তার পা কাঁপছিল, শরীর এখনো প্রসবের যন্ত্রণায় দুর্বল, কিন্তু তার চোখে এখন ভয় থেকে বেশি দৃঢ়তা। সে জানতো ফিরে আসাটা একটা বড় ঝুঁকি, কিন্তু মিস্টার ইয়াসিন যে ইঙ্গিত দিয়ে গেছে, ওই দেয়ালের টোকা, সেটা নিছক কিছু না। ওর ভেতরে একটা গোপন রহস্য আছে, আর সেই রহস্যই হয়তো তার আর তার সন্তানের বাঁচার একমাত্র পথ। ঘরের সামনে এসে ইশিকা থমকে দাঁড়ালো। দরজাটা আধ খোলা, ভেতর থেকে হালকা ধোঁয়ার গন্ধ আসছে, যেন কিছু একটা পুড়েছে। তার বুক ধক করে উঠল। সে ধীরে ধীরে দরজাটা ঠেলে ভেতরে ঢুকলো। ভেতরের দৃশ্য দেখে তার শরীর ঠান্ডা হয়ে গেল। ঘরের সবকিছু এলোমেলো, মাটির হাঁড়ি ভাঙা, কাঠের টেবিল উল্টে পড়ে আছে, আর মেঝেতে শুকিয়ে যাওয়া রক্তের দাগ। সেই রক্ত দেখে তার হাত কেঁপে উঠল। তার মনে পড়ে গেল সেই রক্তে লেখা শব্দ, পালাও। তার চোখ দ্রুত দেয়ালের দিকে গেল, সেই দেয়াল যেটার পিছনে কিছু লুকানো ছিল। সে এগিয়ে গেল, কাপা হাতে দেয়ালটা টোকা দিল। প্রথমে কিছু হলো না, তারপর আবার টোকা দিল, ঠিক যেভাবে ইয়াসিন দিত, সেই ছন্দে। টক 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 টক। হঠাৎ একটা ক্ষীণ শব্দ হলো। দেয়ালের একটা অংশ যেন ভেতর থেকে নড়ে উঠল। ইশিকার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সে দুই হাত দিয়ে মাটির দেয়ালটা ঠেলে দিল। একটা গোপন দরজা ধীরে ধীরে খুলে গেল। ভেতরে একটা অন্ধকার সরু পথ। তার নিঃশ্বাস আটকে গেল। সে এক মুহূর্তের জন্য দ্বিধায় পড়ল, কিন্তু বাইরে থাকা বিপদ মনে পড়তেই সে কোনো দেরি না করে ভেতরে ঢুকে পড়ল। পথটা খুব সরু, মাথা নিচু করে হাঁটতে হচ্ছিল। চারপাশে স্যাঁতসেঁতে মাটির গন্ধ, আর কোথাও কোথাও পানির ফোঁটা পড়ার শব্দ। সে সাবধানে এগোতে লাগলো। কিছু দূর যাওয়ার পর একটা ছোট ঘরের মতো জায়গা এলো। সেখানে একটা তেলের বাতি জ্বলছিল, মৃদু আলোয় চারপাশ দেখা যাচ্ছিল। ইশিকা অবাক হয়ে গেল। ঘরটা ছোট হলেও সেখানে বেশ কিছু জিনিস রাখা, কাপড়, শুকনো খাবার, কিছু ঔষধি গাছপালা, আর একটা কাঠের বাক্স। সে দ্রুত বাক্সটার কাছে গেল, খুলে দেখল ভেতরে আরো টাকা আর কিছু কাগজপত্র। তার হাত কাঁপছিল। সে একটা কাগজ তুলে নিল। তাতে কাপা হাতে লেখা, যদি তুমি এটা পড়ো তাহলে বুঝে নিও আমি আর বেঁচে নেই। ওরা অনেকদিন ধরে আমাকে নজর রাখছিল। আমি জানতাম একদিন ওরা সবকিছু জানতে পারবে। আমি তোমাকে বাঁচাতে পারিনি, কিন্তু এখন একটা সুযোগ রেখে যাচ্ছি। এই পথটা পাহাড়ের নিচে নদীর দিকে যায়। ওখানে গেলে তুমি মুক্ত। ইশিকা চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। তার বুকটা হঠাৎ ভারী হয়ে গেল। এই মানুষটা, যাকে সে সারা জীবন ঘৃণা করেছে, যে তাকে কিনেছিল, সেই শেষ পর্যন্ত নিজের জীবন দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করেছে। তার মনে পড়ল ইয়াসিনের সেই নিরীহ হাসি, তার ক্ষতবিক্ষত হাত, আর প্রতিদিনের পরিশ্রম। সে কখনো ভালোবাসা দেখাতে পারেনি, কিন্তু নিজের মতো করে যতটুকু পেরেছে সবটুকুই দিয়েছে। হঠাৎ বাইরে থেকে একটা শব্দ এলো, কারো পায়ের আওয়াজ। ইশিকার শরীর জমে গেল। কেউ একজন ঘরে ঢুকেছে। আমি জানি তুই এখানে ফিরে আসবি। গলা শুনে সে চিনে ফেলল, কাশেম। ইশিকার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। সে দ্রুত বাতিটা নিভিয়ে দিল। চারপাশ আবার অন্ধকারে ডুবে গেল। পায়ের শব্দ ধীরে ধীরে কাছে আসছিল। কাশেম দেয়ালের কাছে এসে থামল। এই দেয়ালটা, সবসময় আমার সন্দেহ ছিল। ইশিকার বুকের ভিতর ধূপপুকানি এত জোরে হচ্ছিল, যেন শব্দ বাইরে চলে যাবে। সে আরহামকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। হঠাৎ দেওয়ালটা ঠেলা খেয়ে খুলে গেল। এক ফোঁটা আলো অন্ধকারে ঢুকে পড়ল। কাশেম ভিতরে ঢুকলো। এখানেই লুকিয়ে আছিস, তাই না? ইশিকার হাত কাঁপছিল, কিন্তু চোখে ভয় নয়, একটা অদ্ভুত দৃঢ়তা। সে জানতো এবার আর পালানোর সুযোগ নেই। কিন্তু এবার সে আগের সেই অসহায় মেয়ে না। এবার সে একজন মা, আর তার সন্তানের জন্য সে লড়বে। কাশেমের হাতে ধরা মশালের আলো অন্ধকার সুড়ঙ্গের দেয়ালে নাচতে লাগলো।
আর সেই আলোয় ইশিকার মুখ ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল। কয়েক সেকেন্ডের জন্য সময় থেমে গেল যেন। তারপর কাশেমের ঠোঁটে বিকৃত হাসি ফুটে উঠল। সে 1 পা 2 পা এগিয়ে এলো। তার চোখে শিকারী ক্ষুধা। ইশিকার বুকের সঙ্গে বাঁধা ছোট্ট আরহাম নড়ে চড়ে উঠল, যেন বিপদটা সেও অনুভব করতে পারছে। ইশিকা পেছাতে লাগলো, কিন্তু তার পিঠ থেকে গেল ঠান্ডা মাটির দেয়ালে। পালানোর পথ নেই। কাশেম নিচু গলায় বলল, তোর জন্য পুরো গ্রাম পাগল হয়ে গেছে, জানিস? তুই শুধু একটা মেয়ে না, তুই একটা চাবি। হাজী করিমউদ্দিন তোকে এত সহজে ছাড়বে না। ইশিকার ভিতরে ভয় আগুনের মতো জ্বলছিল, কিন্তু সেই আগুনের মধ্যে জন্ম নিচ্ছিল অন্য কিছু, একটা আদম্য এক সাহস। সে ধীরে ধীরে নিচে হাত বাড়ালো, মাটিতে পড়ে থাকা একটা ধারালো পাথর স্পর্শ করলো। কাশেম যখন একেবারে কাছে চলে এলো, ঠিক তখনই ইশিকা হঠাৎ ঝাঁপিয়ে পড়ল। পাথরটা সোজা কাশেমের হাতে বসিয়ে দিল। কাশেম চিৎকার করে উঠল। মশালটা পড়ে গেল। আগুন ছড়িয়ে পড়ল শুকনো মাটিতে। অন্ধকার আর আগুনের মাঝে শুরু হলো এক মরিয়া লড়াই। কাশেম রাগে উন্মত্ত হয়ে ইশিকার গলা চেপে ধরল। তার শক্তি অনেক বেশি, কিন্তু ইশিকা এখন আর শুধু নিজের জন্য লড়ছে না। সে নিজের শরীরের শেষ শক্তিটুকু জড়ো করে কাশেমের মুখে আঁচড় বসালো, তার হাঁটু দিয়ে আঘাত করলো। হঠাৎ করে আগুনের শিখা কাশেমের কাপড়ে লেগে গেল। সে পিছিয়ে গেল, আগুন নিভানোর চেষ্টা করতে লাগলো। সেই মুহূর্তটাই ছিল সুযোগ। ইশিকা আর 1 সেকেন্ড দেরি করল না। সে আরহামকে বুকে চেপে ধরে সুড়ঙ্গের ভিতর দৌড়াতে শুরু করলো। সুড়ঙ্গটা ক্রমশ সরু হয়ে যাচ্ছিল। বাতাস ভারী হয়ে উঠছিল। পেছন থেকে কাশেমের চিৎকার আর আগুনের গন্ধ ভেসে আসছিল। ইশিকার পা বারবার হোঁচট খাচ্ছিল, শরীর দুর্বল হয়ে পড়ছিল, কিন্তু সে থামেনি। অনেকটা পথ যাওয়ার পর হঠাৎ সামনে তীক্ষ্ণ আলো দেখা গেল। তার বুক ধক করে উঠল। সে আরো দ্রুত এগোতে লাগলো। অবশেষে সুড়ঙ্গ শেষ হলো। সে বাইরে বেরিয়ে এলো, আর চোখ ধাঁধিয়ে গেল সূর্যের আলোয়। সামনে বিস্তীর্ণ পাহাড়ি ঢাল, আর নিচে বয়ে চলা নদী, মুক্তির পথ। কিন্তু ঠিক তখনই পেছন থেকে আরেকটা শব্দ এলো। ইশিকা ঘুরে দাঁড়ালো। সুড়ঙ্গের মুখে দাঁড়িয়ে আছে হাজী করিমউদ্দিন। তার চোখে ভয়ঙ্কর ঠান্ডা দৃষ্টি, তার হাতে একটা বন্দুক। সে ধীরে ধীরে এগিয়ে এলো, বলল, ভাবলি এত সহজে পালাতে পারবি? এই গ্রাম থেকে কেউ পালাতে পারে না। তুই জানিস না তোর মতো মেয়েদের আমরা কেন ধরে আনি। ইশিকার শরীর কেঁপে উঠল। সে কিছু বুঝতে পারছিল না। হাজী করিম ঠান্ডা গলায় বলল, এই পাহাড়ের নিচে যা আছে তার জন্য তোর মতো মানুষের দরকার হয়। ইয়াসিন সেটা জেনে গিয়েছিল, তাই তাকে মরতে হয়েছে। ইশিকার মাথা ঘুরে উঠল। ইয়াসিন? সে তাহলে সত্যি তাকে বাঁচাতে নিজের জীবন দিয়েছে? তার চোখে জল চলে এলো, কিন্তু এবার সে কাঁদল না। তার ভেতরে অন্য কিছু জেগে উঠেছে। সে ধীরে ধীরে পেছাতে লাগলো, পাহাড়ের কিনারার দিকে। নিচে গর্জন করছে নদী। হাজী করিম বন্দুক তুলল, বলল, শেষ সুযোগ, বাচ্চাটা দিয়ে দে, তোকে বাঁচিয়ে রাখবো। ইশিকা হালকা হাসল, তার চোখে এক অদ্ভুত শান্তি। সে বলল, আমার সন্তানকে তোদের মতো নরপিশাচদের হাতে তুলে দেওয়ার চেয়ে মরে যাওয়া ভালো। হাজী করিম ট্রিগার টানতে যাচ্ছিল, ঠিক তখনই ইশিকা 1 পা পিছিয়ে গেল, আর তার পা ফাঁকা বাতাসে পড়ল। সে নিচে পড়ে যেতে লাগলো। ঠান্ডা পানির প্রচণ্ড আঘাতে ইশিকার শরীর যেন ভেঙে গেল। কয়েক মুহূর্তের জন্য সে কিছুই বুঝতে পারছিল না। চারপাশে শুধু পানি আর শব্দ, কিন্তু তার হাত শক্ত করে জড়িয়েছিল আরহামকে। সে মরতে পারেনি, সে মরতে পারবে না। প্রবল স্রোতের সঙ্গে লড়াই করতে করতে সে একসময় নদীর কিনারায় ভেসে উঠল। তার শরীর ক্ষত বিক্ষত, নিঃশ্বাস ভারী, কিন্তু সে বেঁচে আছে। আর তার বুকের সঙ্গে ছোট্ট আরহামও বেঁচে আছে। অনেকক্ষণ পর যখন সূর্য আকাশে উপরে উঠেছে, ইশিকা ধীরে ধীরে চোখ খুলল। সে বুঝতে পারল সে আর সেই অভিশপ্ত গ্রামে নেই। চারপাশে অচেনা জায়গা, দূরে ধোঁয়া উঠছে, সম্ভবত কোনো বসতি। সে কষ্ট করে উঠে বসল। তার শরীর আর চলতে চাইছিল না, কিন্তু তার চোখে এখন একটাই লক্ষ্য, বেঁচে থাকা। কয়েকদিন পর একদল স্থানীয় মানুষ তাকে খুঁজে পায়। তারা তাকে আশ্রয় দেয়, তার চিকিৎসা করে। ধীরে ধীরে সে সুস্থ হতে থাকে। প্রথমবারের মতো সে নিরাপদ অনুভব করে। রাতে আর আতঙ্কে ঘুম ভাঙে না, কিন্তু তার ভেতরের ক্ষত সেটা রয়ে যায়। মাস কেটে যায়। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেকে দেখে। সেই ভীত অসহায় মেয়েটা আর নেই। তার জায়গায় দাঁড়িয়ে আছে এক শক্ত, দৃঢ় নারী।
তার কোলে আরহাম, যে এখন হাসে খেলে জীবনের প্রতীক হয়ে উঠেছে। ইশিকা জানে তার অতীত কখনো তাকে ছেড়ে যাবে না, কিন্তু সে এটাও জানে সে বেঁচে গেছে, আর এই বেঁচে থাকাটাই তার সবচেয়ে বড় জয়। একদিন সন্ধ্যায় সূর্য ডুবছিল, আকাশ লাল হয়ে উঠেছিল। ইশিকা তার ছেলেকে কোলে নিয়ে আকাশের দিকে তাকিয়েছিল। তার মনে পড়ল সেই মানুষটার কথা, মিস্টার ইয়াসিন, যে তাকে কিনেছিল কিন্তু শেষ পর্যন্ত নিজের জীবন দিয়ে তাকে মুক্তি দিয়েছিল। তার চোখ ভিজে উঠল, কিন্তু ঠোঁটে একটা শান্ত হাসি ফুটে উঠল। সে ধীরে ধীরে বলল, আমি পালিয়েছি, আমি বেঁচে আছি। দূরে কোথাও পাহাড়গুলো নীরব দাঁড়িয়েছিল, যেন সবকিছুর সাক্ষী হয়ে। কিন্তু এবার সেগুলো আর কারাগার না, সেগুলো শুধু অতীত। আর ইশিকা, সে এখন মুক্ত। সমাপ্ত। আসসালামু আলাইকুম বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।